তো শাড়ির আঁচল বারবার খুলে খুলে পড়ে যায় কেন? পুরুষ মানুষকে কি শরীর না দেখালে চলে না? নাকি তাদের ছোঁয়া পেতে শাড়ি পরিস? কথাটা বলেই এক টানে অহনার ব্লাউজের হাতাটা ছিঁড়ে ফেলে আবির। অহনা কিছু বলতে যাবে তার আগেই আবির ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তোকে আমি আগেও বলেছি, পুরুষ মানুষের থেকে 100 গজ দূরত্ব বজায় রাখবি। তোর কি আমার কথা কানে যায় না? কথাটা বলে অহনাকে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে খেসতে খেসতে রুমে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। অহনা উঠে দাঁড়াতেই আবির অহনার শাড়ির আঁচলটা ধরে এক টানে খুলে ফেলে আর বলে চেঞ্জ করে নিতে। অহনা ভয়ে ভয়ে আবিরের দিকে তাকায়। আবিরের এমন রূপ আগে কখনো অহনা দেখেনি। অহনা আবিরকে বোঝাতে যায় আসলে ঘটেছিলটা কি, কিন্তু আবির কিছুই শুনতে চায় না। সে অহনার প্রতি আরও বেশি রেগে যায় আর রাগের বশে অহনার ব্লাউজের আরেক পাশের হাতাটাও টেনে ছিঁড়ে ফেলে। তারপর অহনার গালটা শক্ত করে চেপে ধরে বলে, আজ থেকে বাড়ির বাইরে যাওয়া তোর জন্য বন্ধ। কথাটা বলে শক্ত করে দরজাটা বন্ধ করে আবির রুম থেকে বেরিয়ে যায়। আর আবির চলে যাওয়ার পর অহনা সে ঠায় বসে পড়ে আর কাঁদতে থাকে। আবিরের এই রূপটা অহনার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে দিচ্ছে। অনেকটা কষ্ট হচ্ছে অহনার। আবির বাড়ি থেকে বেরিয়ে সোজা পার্টিতে যায়। সেখানে গিয়ে দেখে বন্ধু আদি ড্রিঙ্ক করতে করতে মেয়েদের গা ঘেঁষে ডান্স করছে। আবির সেটা দেখে আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। ওই মেয়েগুলোর মধ্যে যেন অহনাকে দেখতে পায় আবির, যেটা আবির সহ্য করতে না পেরে আদিকে ভিড়ের মধ্যে থেকে টেনে দূরে নিয়ে আসে। তারপর পার্টির মিউজিকটা অফ করে দিয়ে আদিকে মারে। মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। তারপর বলে, তো সাহস কী করে হয় আমার অহনাকে স্পর্শ করার? তোকে তো আমি। আবির বেল্ট খুলে আদিকে আবারও মারতে যায় আর জলি এসে আবিরের হাত থেকে বেল্টটা কেড়ে নেয় আর বলে, ওকে কেন মারছিস আবির? তুই চিনিস না ওকে? ও তো এমনই, মেয়েদের প্রতি আসক্ত। কিন্তু তোর অহনা, ও কেন নিজের সতীত্ব বিলিয়ে দিতে এর কাছে এসেছিল সেটা একবার গিয়ে নিজের অহনাকে জিজ্ঞাসা কর। আবির আর কিছু না বলেই পার্টি থেকে চলে আসে আর ড্রিঙ্ক করতে করতে গাড়ি ড্রাইভ করে বাড়ির দিকে যায় আর ভাবে অহনাকে কিভাবে আদি স্পর্শ করছিল। দূর থেকে দাঁড়িয়ে আবির দেখেছে আদের স্পর্শে অহনা একটু অস্বস্তি বোধ করেনি। তাহলে কি জলি ঠিকই বলে? অহনা না, কি ভাবছি আমি? অহনা সেখানে বসে থাকে আর কাঁদতে থাকে। ভাবে কেন আবির এতটা বদলে গেছে। যে আবিরকে ভালোবেসে অহনা নিজের পরিবার আপনজনদের ছেড়ে চলে এসেছে, আজ সে আবির এমনটা করছে। কেন আবির তখন পুরো কথাটা শুনল না? সব কিছু না শুনে কেন এমন আচরণ করছে? আবিরের কথা মতো তো কোনো ছেলেদের সাথে কথাই বলি না আমি। আর আজ আমি তো পার্টিতে যেতে চাইনি, আবিরই জোর করেছে যেতে। আর এই শাড়িটাও তো আবিরই অফিসে থাকতে পাঠিয়েছিল। একবার ভেবেছিলাম এমন পাতলা শাড়ি পরবো না, কিন্তু জলেই বোঝালো এটা না পরলে আবির রেগে যাবে, তাই তো পরলাম। ও কি জানতো না আমি শাড়িতে অভ্যস্ত না? জলি ঠিকই বলে, আবির বদলে গেছে। হয়তো ওর জীবনে অন্য কেউ এসে গেছে। আবির মাতাল অবস্থায় দুলতে দুলতে বাড়িতে আসে। রুমে এসে দেখে অহনা এখনও সেই একই অবস্থায় বসে আছে আর মেঝেতে বসে কাঁদছে। অহনার পরনের সে শাড়িটা এখনও চেঞ্জ করেনি, যা দেখে আবির আরও রেগে যায়। এসে অহনার চুলের মুষ্টি ধরে টেনে অহনাকে উঠিয়ে দাঁড় করায় আর অহনার গালে ঠাস ঠাস করে অনেকগুলো চড় বসিয়ে দেয়। তারপর অহনার গালটা শক্ত করে চেপে ধরে বলে, তোকে আমি বলেছিলাম এই শাড়িটা চেঞ্জ করে নিতে, কিন্তু তুই করিসনি কেন? আবিরের মুখ থেকে মদের গন্ধ আসতে থাকে। অহনার মদের গন্ধে দম বন্ধ হয়ে আসছে, যেন নিঃশ্বাসটাই নিতে কষ্ট হচ্ছে। তবুও অহনা চেষ্টা করে কোনো মতে আবিরের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। তারপর আবিরকে ঠেলে সরিয়ে দিয়ে আবার আবিরের শার্টের কলারটা খামচে ধরে বলে, কেন করছো এমনটা তুমি? আচ্ছা, তোমার জীবনে কি অন্য কোনো মেয়ে এসে গেছে তাই আমাকে আর ভালো লাগছে না তোমার? ঠিক আছে, তাহলে মেরে ফেলো আমাকে, আর আমাকে মেরে তোমার মনের সব আশা পূর্ণ করো। অহনার মুখ থেকে এমন কথা শুনে আবির যেন আরও বেশি রেগে যায় আর অহনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তারপর প্যান্টের পকেট থেকে একটা কাঠি বের করে আগুন জ্বালিয়ে অহনার শাড়ির আঁচলটিতে ধরিয়ে দেয় আর বলে, খুব মরবার শখ না তোর? এইবার মর। অহনা মুহূর্তের মধ্যে শাড়িতে আগুন লাগতে দেখে দিশাহারা হয়ে যায়।
একদিকে আবিরের মার খেয়ে অহনা ভীষণ ক্লান্ত, তার উপর শাড়িতে আগুন। অহনার চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। অহনার চিৎকারে আবিরের ধ্যান ফেরে। আবির চেয়ে দেখে, বলে, রাগের বশে এটা আমি কি করলাম? আবির হাত দিয়ে অহনার শাড়ির আঁচল থেকে থাবড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করে। মাতাল অবস্থায় আগুনের সামনে আবির তেমনভাবে তাকিয়েও কিছু দেখতে পারছে না। ঝাপসা চোখে আবির অহনার শাড়িটা একটানে খুলে ফেলে, অহনার গায়ে বিছানার চাদরটা জড়িয়ে দেয়। আর অহনাকে ধরে বলে, তোমার কিছু হয়নি তো অহনা? অহনা ধাক্কা দিয়ে আবিরকে সরিয়ে দেয়। আর আবির মাতাল অবস্থায় বিছানাতে পড়ে গিয়ে আর ওঠে না। অহনা বলে, আজ তোমাকে দেখলে আমার ঘৃণা হচ্ছে আবির। এতটা বদলে গেছো তুমি। জলি ঠিকই বলে, তুমি আর আগের আবির নেই। ওদিকে পার্টিতে ড্রিঙ্ক করতে করতে ডান্স করছে জলি। আর জলির খুশির দিন। শেষ কবে জলি এতটা খুশি হয়েছিল তা মনে করতে পারছে না। আবির আর অহনার সম্পর্কে ভাঙন ধরাতে পেরেছে জলি। মদ খেয়ে মাতাল অবস্থায় জলি চিৎকার করে বলছে, আজ আমি সফল। আমার আবিরকে আমি আবার ফিরে পাবো। পাশ থেকে ফ্রেন্ডরা জলিকে শান্ত হতে বলে। কী সব করছিস জলি, শান্ত হ। জলি বলে, তোরা জানিস আমি কি করেছি? সবাই জলির দিকে হা হয়ে তাকিয়ে থাকে। আর জলি বলতে থাকে, আজকের যা কিছু ঘটেছে সব আমি করেছি। বলি একটা অট্ট হাসি দিয়ে জলি আবার বলে, আবির অফিসে থাকতে আমি আবিরের নাম করে অহনাকে শাড়ি পাঠিয়েছিলাম। আর আমি অহনাকে জোর করেছিলাম শাড়িটা পরতে। তারপর পার্টিতে আসলে আদের রুমে পাঠিয়েছিলাম আবির আছে বলে। বলেছিলাম আবির তোমাকে একটা সারপ্রাইজ দেবে, যতক্ষণ না আবির বলবে তুমি চোখ খুলবে না। সবাই বলে, তারপর? তারপর আর কি? এদিক থেকে আবিরকেও বুঝিয়েছি অহনার চরিত্র ভালো না। আবির তো প্রথমে বিশ্বাস করতেই চায়নি। তারপর আবিরকে নিয়ে গেলাম আদির রুমে। সেখানে গিয়ে আবির দেখল তার অহনার শরীরে বাজেভাবে আদি স্পর্শ করছে। কিন্তু অবাক করার বিষয় কি জানিস? অহনা তখনও চোখ বন্ধ করেই ছিল। বেচারি অহনা ফেঁসে গেল। হা হা করে হেসে দিল জলি। ঘুমন্ত চোখ খুলতেই আবির লক্ষ্য করল তার মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। মাথায় জোর খাটিয়ে মনে করতে গেলে কিছুই মনে করতে পারে না। পাশ ফিরে তাকিয়ে দেখে অহনা বিছানার এক পাশে বসা, মাথাটা নিচু করে হাঁটুর সাথে মিশিয়ে হাঁপাচ্ছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কারণ কাল রাতের আগুনে অহনার কোমরে, পেটে আর হাতে কিছুটা পুড়ে দাগ বসে গেছে। আবির আস্তে করে মাথাটা চেপে ধরে উঠে অহনার কাছে আসে। তারপর অহনার হাতের পোড়া স্থানটা স্পর্শ করতেই অহনা মুখ তুলে আহ করে চিৎকার দেয়। আবির অহনার মুখটা নিজের দিকে নিয়ে বলে, তোমার এই অবস্থা কিভাবে হলো অহনা? অহনা কান্না জড়িত কণ্ঠে পা ঘেঁষে আবিরের থেকে কিছুটা দূরে সরে এসে বলে, কেন মনে পড়ছে না? আমি চলে যাব, আর থাকবো না এখানে। কথাটা বলে অহনা নিজের পোড়া দাগগুলোতে হাত বোলাতে লাগে। অহনার পোড়া স্থানে জ্বালা পোড়া করছে, তাই অহনা ব্যথায় কুঁকড়ে আছে। আবির বুঝতে পারে কাল রাতে নিশ্চয়ই অহনার সাথে খারাপ কিছু করেছে, কিন্তু কি? দুই হাত দিয়ে চোখ দুটো ডোলে ভালোভাবে তাকিয়ে দেখে অহনার গালেও থাপ্পড়ের 5টা আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে কি অহনার এই অবস্থার জন্য আমি দায়ী? এরই মধ্যে আবিরের ফোনটা বেজে ওঠে আর আবির গিয়ে রিসিভ করে, হ্যালো। হ্যালো আবির, কোথায় তুই? জলির নেশে এখনও কাটেনি। মাতাল হয়ে এখনও আবল তাবল বকছে। কে? জলি? নেশা নেশা কণ্ঠে দুলে দুলে বলে, হ্যাঁ জলি, তোর জলি। ওই অহনা একদম ভালো না, ওকে মেরে তাড়িয়ে দে। তারপর আমি তো আছি, তুই দেখিস আমার কাছে আসলে তুই ভালো থাকবি। জলি, তুই কি কিছু খেয়েছিস? হ্যাঁ খেয়েছি তো, এখনও খাচ্ছি, সেলিব্রেট করছি। কিসের সেলিব্রেট? আরে অহনা তোর জীবন থেকে দূরে সরে যাচ্ছে না, সেই সেলিব্রেট। মানেটা এখনও বুঝতে পারছিস না? তুই আমার, তাই তোকে পাওয়ার ব্যবস্থা করছি। পাশ থেকে বনি এসে জলের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। ফোনটা কেটে দিয়ে বলে, কি তখন থেকে ফোন নিয়ে পড়ে আছিস জলি? ওদেরকে সবাই তোর জন্য ওয়েট করছে, চল। বলে জলিকে টেনে নিয়ে যায় বনি। তারপর সব বন্ধুদের উদ্দেশ্য করে বনি বলে, এখন আমাদের মাঝে জলি একটা গান শোনাবে। কী রে জলি, শোনাবি তো? বনির কোনো কথাই জলির কানে যায় না। জলি গিয়ে মদের বোতল হাতে নিয়ে ডক ডক করে মদের বোতলে চুমুক দেয়। বনি আবার বলে, গানা, একটা গান আমরা সবাই শুনি। তারপর জলি দুলতে দুলতে বন্ধুদের গায়ে পড়ে পড়ে গান গায়, আবির হবে আমার।
বাহারে বাহারে বা, অহনা যাবে চলে। আরে বাহারে বাহারে বা, হব আমি আবিরের গিন্নি। অহনা যাবে আবিরকে ছেড়ে। মদের বোতলে নখ বাজিয়ে গান গাইতে গাইতে পড়ে যায় জলি। আর জলির সাথে নাচতে নাচতে অন্য ফ্রেন্ডরাও থেমে যায়। আদি বলে, যাই, এইটুকু খেয়েই পড়ে গেল। আমি তো ভালোভাবে নাচতেও পারলাম না, তবে ভালোই হলো বলেই জলিকে উঠিয়ে কোলে করে আদি রুমে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে জলির কাছে যেতে চোখ মেলে ঝাপসা আদিকে দেখে জলি বলে, আবির তুই এসেছিস? আদি বলে, হ্যাঁ সোনা, আমি এসেছি। কথাটা বলেই আদি জলিকে জড়িয়ে ধরে, আর জলিও আদিকে আবির ভেবে নিজেকে আদির মাঝে সমর্পণ করে দেয়। ওদিকে অহনা আবিরের থেকে দূরে দূরে থাকছে। আবির না পেরে অহনাকে ধমক দিয়ে অহনার পোড়া জায়গাগুলোতে মলম লাগাচ্ছে, আর অহনাকে বলছে, কি করেছি আমি, বলছো না কেন? আবিরকে একটু স্বাভাবিকভাবে কথা বলতে দেখে অহনা ভয় কাটিয়ে আবিরকে ধাক্কা দিয়ে সরে যায়, আর কান্নাজড়িত কণ্ঠস্বরে বলে, খুব খারাপ তুমি, আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলে। কথাটা শুনে আবিরের বুকের ভেতরটা ধপ করে ওঠে। ভাবে এটা অহনা কি বলছে। উঠে দাঁড়িয়ে অহনার মাথাটা আবির নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে বলে, বিশ্বাস করো অহনা, আমার কিচ্ছু মনে নেই, আর যদিও এমনটা করে থাকি আমার তখন হুঁশ ছিল না। তুমি তো আমার হৃৎপিণ্ড, আমি কি তোমাকে মেরে ফেলতে পারি? আবিরের কথা শুনে অহনা আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। তারপর কান্না থামিয়ে আবিরের শার্টটা খামচে ধরে মুখোমুখি হয়ে বলে, বড্ড বদলে গেছো তুমি। আজ এমন বলছো, কাল আবার ঠিক এই একই ভুল করবে। আবির অহনার গালটা আঁকড়ে ধরে বলে, না, আমার হৃৎপিণ্ডটাকে আমি আর কখনো কষ্ট দেব না, সত্যি। জলি ঘুম ভাঙতে নিজের বুকের উপরে ভারী কিছু অনুভব করলো। চোখ মেলে চেয়ে যা দেখলো তাতে আর কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। জলের মাথাটার মধ্যে যেন ঘুরছে, দুনিয়াটা একদম উলটপালট হয়ে যাচ্ছে। হায় হায়, এটা কি দেখছে জলি? জলি বুকের উপর থেকে ধাক্কা দিয়ে আদিকে সরাতে চায়, আর আদি শক্ত করে জলির বুকে মুখ গুজে দেয় আর বলে, আহ সোনা, এমন করছো কেন? একটু শান্ত হয়ে ঘুমাও না। হারামজাদা, শান্ত হয়ে ঘুমানো তোকে দেখাই, ওঠ বলছি। না না, এত সকালে ওঠার অভ্যাস আমার নেই। তোরে আমি। জলি রেগে দুই হাত দিয়ে আদির চুলের মুষ্টি ধরে টেনে বলে ওঠে। আদি উঠে বসলে জলি কম্বলটা টেনে নিজের শরীরে জড়িয়ে ভালোভাবে ঢেকে নেয়। তারপর ভ্যা করে কান্না জুড়ে দেয়। জলির কান্না দেখে আদি বলে, যা, এত আদর দিলাম তারপরও কাঁদো। আসো না শোনা, আরেকটু আদর করি। কথাটা বলে আদি আবার জলিকে জড়িয়ে ধরতে চায়, আর জলি বাধা দেয়। দুশ্চরিত্র, লুচ্চা, দুনিয়ায় কি মেয়ে কম পড়ে গিয়েছিল যে আমার সাথে এমন করলি? কেন করলি এমনটা আমার সাথে? আদির গলাটা চেপে ধরে কথাটা বলে জলি। আদি জলের হাত শক্ত করে ধরে বসে আর বলে, দোষ কি শুধু আমার একার? যা হয়েছে তোর নিজের ইচ্ছাতে হয়েছে। আমি কত করে বললাম, প্লিজ জলি আমাকে ছুঁস না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। আমাকে টেনে টেনে চুমা দিলি, আমার শার্টের বোতামগুলোও ছিঁড়ে ফেললি, আমার সতীত্ব কেড়ে নিয়ে এখন আবার আমাকেই কথা শোনাচ্ছিস। যা, তোকে আর শোনা বলবো না। মিজাজটাই খারাপ করে দেয়। কি বললি তুই? আমি এসব করেছি? নইলে কি আর তোর মতন কেরোসিনের কাছে আমার মতন আগুন আসা সম্ভব? আচ্ছা শোন তাইলে, এগুলো কারো সামনে বলতে যাস না। না না, কি বলিস? এসব আমি কেন কাউকে বলবো? আমার একটা সম্মান আছে না? জলি মনে মনে ভাবছে, সে কি সত্যিই এমনটা করেছে কাল রাতে, নাকি আদি মিথ্যা বলছি। সে যাই হোক, ব্যাপারটা কাউকে জানতে দেওয়া যাবে না। জলি আর কিছু জিজ্ঞাসা করার আগেই আদি নিচে নেমে প্যান্টটা পরে শার্টটা কাঁধে উঠিয়ে দৌড় দেয়। ওদিকে আবির কিচেনে বসে রুটি বেলছে, আর অহনা পাশে দাঁড়িয়ে আছে। আবির, আমি পারবো, প্লিজ আমাকে দাও। আবির বেলুনটা উঁচু করে অহনার সামনে ধরে বলে, আর একটাও কথা নয়। তুমি যতদিন না সুস্থ হচ্ছ বাড়ির সব কাজ করে, তাই আমি অফিসে যাব। তুমি কি পাগল নাকি? এমন ছেলে মানুষই কেউ করে? দাও, আমাকে দাও। আবির বেলুনটা অহনার হাতে ধরিয়ে দিয়ে অহনাকে টেনে আনে। তারপর পেছনের থেকে অহনাকে জড়িয়ে অহনার হাতটা শক্ত করে বেলুনের সাথে চেপে ধরে, আর অহনার কাঁধের উপরে নিজের থুতনিটা রেখে রুটি বেলতে থাকে। অহনা বেলুনটা ছেড়ে ঘুরে আবিরের মুখোমুখি হয়,
আবিরের গলা জড়িয়ে ধরে বলে, এইভাবে কাজ করলে বেলা দুপুর গড়িয়ে যাবে। অফিসে আর যাওয়া লাগবে না তোমার। আবির অহনার কোমর ধরে অহনাকে আরও কাছে টেনে নেয়। আর অহনার কোমরে পোড়া জায়গাতেই আবিরের হাত পড়লে অহনা ব্যথায় আহ করে ওঠে। সঙ্গে সঙ্গে আবির অহনাকে ছেড়ে দেয়। নিচু হয়ে অহনার কোমরের পোড়া দাগটা দেখে উঠে দাঁড়িয়ে গ্যাসের চুলাটা অন করে নিজের হাতটা আগুনে রাখে। আবিরের হাত পড়ছে। অহনা চুলাটা অফ করে আবিরের হাতটা ধরে টান দেয়। তারপর আবিরের হাতটা কল ছেড়ে দিয়ে ঠান্ডা পানির নিচে ধরে। ফ্রিজ থেকে বরফ এনে আবিরের হাতে ঘষতে থাকে। আবির তাকিয়ে দেখে অহনা দু চোখ গড়িয়ে পানি পড়ছে। তখন আবিরের আরও বেশি খারাপ লাগে। অহনার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, কাল আমি এমনটা করেছি না তোমার সাথে? প্লিজ আবির, ভুলে যাও না যা হয়েছে। এভাবে নিজেকে কেন পোড়াচ্ছ? এটা দেখে তো আমার আরও বেশি কষ্ট হচ্ছে। তুমি বুঝছো না। অহনা আবিরকে জড়িয়ে ধরে আর বলে, আমি তো তোমার সারপ্রাইজটা নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু হুট করে কিভাবে ওখানে আদি চলে আসলো বুঝলাম না। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? অহনা আবিরকে সব খুলে বলল। জলি বলেছিল আবির সারপ্রাইজ দিতে তাকে রুমে ডেকেছে, আর যতক্ষণ না আবির বলবে চোখ খোলা যাবে না। তুমি বলো আবির, আমি কি কোনো ভুল করেছি? আদি এসে যখন আমাকে জড়িয়ে ধরেছিল তখন রুমটা অন্ধকার ছিল। ওকে আমি দেখিনি আবির, তবে ওর প্রতিটা স্পর্শে আমার কাছে অস্বস্তি বোধ হচ্ছিল। আমি যখন বুঝতে পারি ওটা তুমি নও, তখন চোখ খুলতেই তোমাকে আমার সামনে পাই। তোমাকে কিছু বোঝানোর আগেই তুমি আমার হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসো, আর ওই শাড়িটা নিয়ে কত কথা শোনাও। ওটা তো তুমিই আমাকে অফিসে থাকতে পাঠিয়েছ, তাহলে কেন আমাকে এতটা কষ্ট দিলে? অহনার কথা শুনে আবিরের কাল রাতে জলির ফোন করে কথা বলাগুলো মনে পড়ে যায়। আবির ভাবে তাহলে এই সব কিছু জলেরই প্ল্যান। আবিরকে চুপ করে থাকতে দেখে অহনা বলে, কি ভাবছো আবির? কিছু বলছো না কেন? অহনা, ভুল করে ফেলেছি আমি। মানে, আমি তোমাকে কোনো শাড়ি পাঠাইনি, এমনকি কোনো সারপ্রাইজ প্ল্যানও করিনি। বন্ধুদের জোড়াজড়িতে পার্টিতে তোমাকে শুধু ফোন করে সময় মতো আসতে বলেছিলাম। তাহলে সব কিছু জলির প্ল্যান। কি বলছো আবির? জলি এমনটা কেন করবে? সে অনেক কথা, তোমাকে আমি অফিস থেকে ফিরে শোনাবো। কিন্তু আবির অহনার ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে থামিয়ে দেয়। চুপ, আর কোনো কথা নয়, অফিস থেকে এসে সব খুলে বলবো। অহনা আর কোনো কথা বলে না। আবির রুটি বেলে ছেঁকে আলু ভাজি করে অহনাকে খাইয়ে দিয়ে টিফিন রেডি করে নিয়ে অফিসে চলে যায়। আবির চলে যাওয়ার পর অহনা ভাবতে থাকে, আবির কখন আসবে আর কখন শুনবে সবটা। সব না শুনলে যে অহনার মনে শান্তি হচ্ছে না। তাহলে কি জলি এমনটা করেছে? কিন্তু কেন? এতে জলির কী লাভ? অহনা গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুল ছাড়ছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ। অহনা ভাবে এমন সময় আবার কে এলো। অহনা ভেজা চুল এক হাত দিয়ে মুছতে মুছতে দরজাটা গিয়ে খুলে দেয়, আর তাকিয়ে দেখে দরজার সামনের দেয়ালে হেলান দিয়ে আদি দাঁড়িয়ে আছে। দরজা খোলার শব্দে আদি সামনে তাকিয়ে অহনাকে দেখে দাঁত কেলিয়ে হাসে। আপনি? অহনা আর কিছু বলার আগে আদি অহনার মুখটা চেপে ধরে। অহনা চিৎকারও দিতে পারে না। আদি অহনার শরীরের গন্ধ শুকে জোরে একটা নিঃশ্বাস নেয়। বাহ সোনা, তোমার শরীরের গন্ধটা জাস্ট অসাম। অহনার মুখ চেপে ধরায় কিছু বলতে পারে না, তাই হাত দিয়ে আদির চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিতে যায়, কিন্তু আদি অহনার হাত ধরে বসে। তারপর অহনার দিকে নেশাধরা দৃষ্টিতে তাকায়। দেখে অহনার চুলের পানি গড়িয়ে গলা পর্যন্ত নেমে এসেছে। তাই আদি অহনার মুখ ছেড়ে দিয়ে দু হাত ধরে দরজার সাথে চেপে ধরে আর বলে, জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতন দেখিনি। কি রূপ, কি যৌবন, দেখলেই মাতাল করে দেয়। কাল আবিরের জন্য কিছু করতেই পারলাম না, কিন্তু আজ তো আবির বাসায় নেই। চলো সোনা, তোমাকে আদর দিই। কথাটা বলেই অহনার কোমর জড়িয়ে ধরে। কাছে টেনে নিতে জলে দূর থেকে অহনা আর আদির কয়েকটা ছবি তুলে নেয়। আদি তার নাকটা অহনার গলায় ছোঁয়াতে যাবে তার আগে অহনা নিজের সর্বস্ব শক্তিটুকু দিয়ে জোরে ধাক্কা দিয়ে আদিকে ফেলে দেয়। তারপর ভেতর থেকে দরজাটা লক করে দেয়। দরজার সামনে হেলান দিয়ে অহনা হাঁপাতে থাকে আর কাঁদে। ভয়ে অহনার শরীর থেকে ঘাম ছুটছে, আর ওদিকে দরজায় লাথি কিল গোতা দিয়ে চলেছে দরজায় আদি। আদির এমন কাণ্ড দেখে অহনা এবার সাহস করে উঠে দাঁড়ায় আর বলে, এই মুহূর্তে এখান থেকে আপনি যদি না যান তাহলে আমি চিৎকার করব, চিৎকার করে পুরো এলাকার লোক জড়ো করব। তারপর কি অবস্থা হবে আপনার বুঝতে পারছেন?
অহনার কথাটা জলি শুনে ফেলে। তাই জলি এসে টানতে টানতে আদিকে নিয়ে যায়। দূরে নিয়ে বলে, আজ থাক, অন্য একদিন আসিস। মানে? আমার ওকে আজই চাই। সর জলি। আদি যেতে লাগলে জলি আবার আদিকে টেনে ধরে। তারপর আদির মাথায় থাবড়িয়ে থাবড়িয়ে বলে, লুচ্চা বলদ বান্দর, তোর কি বুদ্ধি নাই? অহনা যদি চিৎকার করে এলাকার মানুষ জড়ো করে তাহলে কি অবস্থা হবে বুঝতে পেরেছিস? সেই সাথে আমার প্ল্যানটাও যাবে। তাহলে অন্য একদিন আসিস, আজ চল। জলি ঠেলতে ঠেলতে আদিকে নিয়ে গাড়িতে বসায়। তারপর গাড়ি ড্রাইভ করে চলে আসতে লাগে। গাড়ির মধ্যে আদি এক দৃষ্টিতে বাঁকা নজরে জলির দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর জলি টি শার্টটা টেনে ধরে বলে, আচ্ছা জলি, তুইও কিন্তু কম সুন্দর না। জলি খেয়াল করে সামনের থেকে আদি তার টি শার্টটা টেনে ধরে আছে, আর আদির চোখ একদম তার টি শার্টটার ভেতরে। জলি আদির থুতনিতে দেয় এক ঘা। আদি মুখ খুলতেই জলি টেনে নিজের টি শার্টটা ঠিক করে নেয়। হারামজাদা, তোকে তো আমি। জলি গাড়ির ভেতরে থাকা পানির বোতলটা উঠিয়ে আদির মাথায় বাড়ি দিতে যায়, আর আদি জলির হাতটা ধরে বসে। জলির হাতের থেকে বোতলটা কেড়ে নিয়ে জলের ফোনটা হাতে তুলে নেয়। তারপর বলে, এই ফোনে আমার আর অহনার অনেক পিক তুলেছিস তুই, তাই না? আচ্ছা, এটাকে যদি এখন ভেঙে ফেলি? আদি আস্তে করে গাড়ির জানালার কাঁচটা নিচে নামিয়ে দেয়। তারপর ফোনটা ধরে বাইরে ছুঁড়ে মারতে গেলে জলি চিৎকার দিয়ে আদিকে থামায়। না প্লিজ আদি, এমনটা করিস না। এই পিকগুলো আমার খুব প্রয়োজন। আদি ফোনটা নিজের প্যান্টের পকেটে রাখে। তারপর জানালার কাঁচটা তুলে দিয়ে বলে, গুড, ফেটবো না। আর এই পিকগুলো তোকে দেব না। কেন? দেখ, তুই এই পিকগুলো আবিরকে দিবি। আবির আবার এসে আমাকে মারবে। এটা একটা বোকামির কাজ হয়ে গেল না? আমি জেনে শুনে আবিরের হাতে মার কেন খেতে যাব? প্লিজ আদি, ওই পিকগুলো আমার খুব দরকার। ফোনটা আমায় দে, আমি তোকে অনেক টাকা দেব। থাক, টাকা দিবি? আমার কাছে টাকার কোনো অভাব আছে নাকি? আমার তো চাই অন্য কিছু। কি? আদি নেশা ধরা চোখে তাকিয়ে বলে, তোকে। কখনোই না। ঠিক আছে, ফোনটা ভেঙে ফেললাম। কথাটা বলে পকেট থেকে ফোনটা বের করে যেই জানালার কাঁচ খুলে ছুঁড়ে ফেলতে যাবে, অমনি জলি জানালার কাঁচটা তুলে দেয়। আমি রাজি। আবিরের জন্য আমি সব করতে পারি। জলির কথাটা শুনে আদি খুশি হয়ে যায়। জলির দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসে। তারপর জলির মাথাটা ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। জলির চুলের ভাঁজে নিজের আঙ্গুল ডুবিয়ে দিয়ে নিজের ঠোঁটে জলির ঠোঁট জোড়া বসায়। নিচ থেকে আদি পা দুটো দিয়ে জলির পা ঘেঁষতে থাকে। কিছুক্ষণ পর জলির ঠোঁট ছেড়ে দিয়ে একটানে দুই হাতে জলির টি শার্টটা খুলে ফেলে। তারপর জলির গলায় আর বুকে ঠোঁট ছোঁয়াতে থাকে। গাড়ির গ্লাসে জলের দু হাত ঠেসে ধরে শরীরের সবটুকু ভার জলের উপরে ছেড়ে দেয়। একেবারে মিশে যায় আদি। জলি খেয়াল করে আদির ঠোঁটের স্পর্শগুলো কামড়ে পরিণত হয়েছে। হাতের স্পর্শগুলো এখন নখের আঁচড় বসিয়ে দিচ্ছে। ব্যথায় রাগে ক্ষোভে জলির দু চোখ বন্ধ করে রাখে। জলির বন্ধ দু চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়তে থাকে। তবুও সে আদির এই অত্যাচার সহ্য করে, শুধুমাত্র আবিরকে পাবে বলে। জলি না চাইতেও আরও একবার আবিরকে পাওয়ার আশায় আদির কাছে নিজেকে সমর্পণ করে দেয়। তবে এবার আর আদি কাঁচা খেলা খেলেনি। গাড়ির ভেতরে তাদের দুজনের সাথেও আদি আরেকটা চোখ ফিট করে রেখেছে, সেটা জলির অজানা। দুপুরে অফিসে বসে আবির অহনার কথা ভাবছে। এখন আবির ফ্রি আছে, ভাবে এই সময় অহনার সাথে একটু কথা বলে নিলে মন্দ হয় না। আবির ফোনটা হাতে নিতেই টুংটাং করে মেসেঞ্জারের শব্দ বেজে ওঠে। মেসেজ সিন করে দেখে অহনার সাথে আদির পিকগুলো, যা দেখে আবিরের চোখ দুটো রাগে গজগজ করতে থাকে। পিকগুলো ছিল এমন যা বিশ্বাস করার মতন। আবির আবার দিশেহারা হয়ে যায়। ভাবে অহনা তাকে ঠকিয়েছে। কাল রাতের দেখা অহনার আর আদির একসাথে কিছুই মিথ্যা নয়। জলি ঠিকই বলেছে। অহনা তাহলে নিজের দোষ ঢাকতে জলিকে নিয়ে মিথ্যা গল্প শোনালো। রাত অনেক হয়েছে, আবিরের বাসার নাম নেই। অহনা বারবার আবিরকে ফোন করছে, কিন্তু আবির তুলছে না। অহনা এবার চিন্তায় পড়ে গেছে, আবির কেন ফিরছে না। অহনার অনেক কিছু বলার আছে আবিরকে, অনেক কিছু শোনারও আছে। আবিরকে যে বলতে হবে অহনার। আজ আদি এসেছিল, আর কি করেছে, সেই সাথে আবিরের কাছেও শুনবে জলি কেন এমনটা করেছে। কলিং বেলের শব্দ শুনে অহনা ছুটে আসে। দরজা খুলতে গিয়ে ভাবে আবার যদি আদি হয়। না না, দরজা খোলা যাবে না। আবির হলে তো নাম ধরে ঠিকই ডাকত। অহনা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে।
আর বাইরে থেকে বারবার কলিং বেল বেজে চলেছে। অনেকক্ষণ পর অহনা বাইরে থেকে কারো কথা শুনতে পায়। দেখেছিস আবির দরজা খুলছে না, হয়তো বেডরুমে কোনো পুরানো প্রেমিকের সাথে শুয়ে আছে। যদি তাই হয় তাহলে আজ এর শেষ আমি দেখে ছাড়ব। আবিরের কণ্ঠটা শুনে অহনা নিশ্চিত হয় হ্যাঁ আবির এসেছে। অহনা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেয় আর তাকিয়ে দেখে জলির সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আবির। একদম নিজের বুকের সাথে জলিকে মিশিয়ে রেখেছে। আবিরের এক হাতে মদের বোতল, তার থেকে এক ডোক গিলে তাকায় অহনার দিকে। অহনা আবিরকে এমন অবস্থায় দেখে বড়সড় একটা ধাক্কা খায়। আবির, জলি, তোমরা এভাবে? অহনাকে কিছু না বলে পাশ কেটে আবির জলিকে নিয়ে ভেতরে ঢুকে যায়। অহনা আবিরের পেছন পিছন আসে। দেখে আবির সারা বাড়িতে কিছু একটা খুঁজছে। কি খুঁজছো আবির? আবিরের সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চায় অহনা। আর তখন আবির অহনার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, দরজা খুলতে এত দেরি হলো কেন? বাড়িতে আর কে আছে বল? কথাটা বলে অহনার চুলের মুষ্টি টেনে ধরে। আবির, লাগছে, ছাড়ো আমায়। আবির অহনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। অহনা উঠে দাঁড়িয়ে আবিরের মুখটা ধরে বলে, কি হয়েছে তোমার আবির? আজ আবার কেন এমন করছো? তুমি না বলেছিলে আর কখনো আমাকে কষ্ট দেবে না, ভালোবাসো না আমাকে? তাহলে এমন পাগলামি কেন করছো? আর এত রাত্রে জলিকে কেন সাথে করে এনেছো? অহনা কথাটা বলতেই জলি এসে ধাক্কা দিয়ে অহনাকে আবিরের থেকে কিছুটা দূরে সরিয়ে দেয়। তারপর অহনার সামনে হাত উঁচিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলে, আবির আর তোর নেই অহনা। আবিরের বুকে হাত বুলিয়ে বলে, এখন থেকে আবির শুধু আমার, তাই না আবির? আবির মদের বোতলে ডোক গিলে বলে, জলি আবিরের বোতাম খোলা শার্টটা দুই হাত দিয়ে দুই পাশে সরিয়ে দিয়ে আবিরের নগ্ন বুকে নিজের নাকটা ঘেঁষে আবিরকে জড়িয়ে ধরে বলে, আমার আবির। এসব দেখে অহনা একেবারে ভেঙে পড়ে। ভাবে আবির এমনটা কিভাবে করতে পারে। আর জলি আবিরকে জড়িয়ে ধরা অবস্থায় মুখটা অহনার দিকে ঘুরিয়ে বলে, দেখেছো অহনা, তোমাকে আমি আগেই বলেছিলাম আবিরের চরিত্র কেমন, কিন্তু তুমি বিশ্বাস করলে না। যাই হোক, আবির আজ আমার। কথাটা বলে আবিরকে নিয়ে জলি বেডরুমের দিকে যায়। অহনাও আবির আর জলির পেছনে পেছনে যায়। কিন্তু অহনা রুমে ঢোকার আগে জলি ঠাস করে দরজাটা অহনার মুখের সামনে ভেতর থেকে লক করে দেয়। অহনা বাড়ি থেকে দরজাটার দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে, এ কি, দরজা দিয়েছো কেন জলি? দরজা খোলো। আমার কথা শুনতে পাচ্ছ? দরজা খোলো। ভেতর থেকে জলি বলে, চেঁচাও অহনা, চেঁচাও, যত পারো চেঁচাও, কিন্তু এই দরজা আর খুলছে না যতক্ষণ আবির পুরোপুরিভাবে আমার হচ্ছে। মানে কি করবে তুমি ওর সাথে? দরজা খোলো জলদি। মদ খেলে ওর হুঁশ থাকে না। তোমার দোহাই লাগে ওর সাথে কিছু করবে না। দরজা খোলো প্লিজ জলি। বাইরে থেকে অহনা চিৎকার করতে থাকে। জলিকে বারবার ডাকে আর বোঝায়। জলি অহনার কোনো কথা শোনে না। আবিরকে নিয়ে বিছানার কাছে গিয়ে ধাক্কা দিতেই আবির বিছানায় ঢুলে পড়ে। আর জলি সেই সুযোগে আবিরের কাছে যায়। আবিরের শার্টটা খুলে ফেলে, তারপর আবিরের বুকে তার গালে কিস করে। তারপর আবিরের ঠোঁটে কিস করতে যাবে এমন সময় জলির ফোনটা বেজে ওঠে। জলি উঠে বসে দেখে আদির কল। জলি কলটা কেটে দেয়। তারপর নিজের কাপড়টা খুলে আবার আবিরের দিকে এগিয়ে আসে। আবিরকে ছুতে যাবে তখন আবার আদির কল আসে। এবার রাগ করে জলি আদির ফোনটা রিসিভ করে। সমস্যাটা কি তোর? এভাবে বারবার ফোন করে বিরক্ত কেন করছিস? কি করছিস জলি? আমি যা করি তাতে তোর কি? হারামজাদা, যা চেয়েছিলি তা তো পেয়ে গেছিস, এখন আবার কেন কল করেছিস? আমি বিজি আছি এখন, রাখ। জলি ফোনটা কাটার আগে আদি বলে ওঠে, আরে আরে, রাগ করছিস কেন? তোকে একটা ভিডিও পাঠিয়েছি, দেখ। কিসের ভিডিও? দেখ, তারপর বুঝবি। জলি কলটা কেটে দিয়ে ভিডিওটা দেখে। আজ সকালে গাড়িতে আদি আর জলি যা করেছে তার ভিডিওটা। ভিডিওটা দেখে জলি মাথায় হাত দিয়ে বসে থাকে আর চিন্তা করে, এটা আদি কি করলো? আদি আবার ফোন করে আর জলিকে বলে, এই মুহূর্তে যদি তুই আমার কাছে না আসিস তাহলে ভিডিওটা আমি ভাইরাল করে দেব। না আদি, এমনটা করবি না প্লিজ। ভিডিওতে তো তুইও আছিস। হ্যাঁ আছি তো। একটা কথা শুনে রাখ, 10 মিনিটের মধ্যে তুই আমার কাছে আসবি, না হলে আগে তোর পরিবার, বাবা মা সবার ফোনে ভিডিওটা চলে যাবে। তোর লজ্জা করবে না? আমার সাথে তোর নিজেও কত অসম্মান হবে জানিস? না, আমার লজ্জা করবে না। আমার বাবা মা পরিবার নেই, তাই মান সম্মানের ভয়ও নেই। তোকে যেটা বললাম সেটা কর। বলে কলটা কেটে দেয় আদি। আর জলি হ্যালো হ্যালো করে দেখে কলটা কেটে গেছে।
জলি আবিরের দিকে আর তাকায় না, অন্য মনস্ক হয়ে নিজের কাপড়টা পরে রুম থেকে বেরিয়ে যায়। দরজা খোলার শব্দে অহনা তাকিয়ে দেখে জলি উল্টো কাপড় পরেছে। অহনা ভাবে, যখন আবিরকে নিয়ে ভেতরে গিয়েছিল জলির কাপড়টা তো উল্টো পরা ছিল না, তাহলে কি? অহনা ভাবতে ভাবতে ছুটে রুমে যায়। দেখে আবিরের গালে আর বুকে জলির ঠোঁটে লিপস্টিকের দাগ। অহনা এটা দেখে বড় একটা ধাক্কা খায়। দরজার সাথে মাথাটা ঘেঁষে আস্তে করে নিচে বসে পড়ে অহনা। আর এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে থাকে আর বলে, এটা কি করলে তুমি আবির? জলি গাড়ি থেকে নামতেই আদি এসে জলিকে কোলে তুলে নেয়। জলি রেগে গিয়ে আদির কোলের উপরে দাপাদাপি ঝাপাঝাপি শুরু করে। তাল সামলাতে না পেরে আদি ধপাস করে জলিকে নিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ে আদি কোমরে ব্যথা পায়, তাই কোমরে হাত দিয়ে ডলে। আর জলি সেটা দেখে হাসতে থাকে। হাসতে হাসতে জলি বলে, হারামজাদা, ঠিক হয়েছে পড়েছিস। আদি শার্টের কলারটা টেনে ধরে বলে, একদম উচিত শিক্ষা হয়েছে। এখন ভাঙ্গা কোমর নিয়ে বসে থাক, আর আমিও তোর পাশে বসে থাকি। কথাটা বলে দু পায়ের হাঁটু ভাঁজ করে আদির পাশে বসে থাকে জলি। আর আদি জলির দিকে তাকিয়ে থাকে। জলির কথা বলা, হাসি, এক অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে আদি। আজ যেন জলিকে আদির অন্যরকম লাগছে। জলি পাশ ফিরে তাকিয়ে দেখে আদি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের কোনো পলক পড়ছে না। জলি হাত দিয়ে তুড়ি বাজিয়ে আদির চোখের সামনে নিজের মুখটা এনে আদির মুখে ফু দেয়। আর জলির ফুতে আদি কেঁপে ওঠে। আদির ধ্যান ফিরলে জলি বলে, ভাঙ্গা কোমরে তো কিছুই করতে পারবি না, আমি বরং যাই। কথাটা বলে জলি উঠে দাঁড়াতে যায়। আদি হাত ধরে টেনে জলিকে বসিয়ে দেয়। তারপর বলে, বস না এখানে, তোকে একটু দেখি। জলি আবার উঠতে যায় আর আদি আবার জলিকে টেনে বসায়। তারপর আদি বলে, আচ্ছা জলি, উল্টো জামা পরা কি মেয়েদের নিউ ফ্যাশন? মানে তুই জামাটা উল্টো কেন পরেছিস? জলি তাকিয়ে দেখে তার জামাটা উল্টো পরা। না, আসলে অনেক গরম পড়েছে তো, তাই গোসল করতে গিয়েছিলাম। তারপর তোর জন্য তাড়াহুড়ো করতে গিয়ে উল্টো হয়ে গেছে। ওহ, বুঝতে পেরেছি, সমস্যা নেই, তুই আমার এখানে গোসল করে নিস। আদি কোমর ধরে উঠে দাঁড়ায়। তারপর জলিকে আবার কোলে তুলে নেয়। এবার আর জলি দাপাদাপি ঝাপাঝাপি করে না। আদি আস্তে করে জলিকে নিয়ে নিজের রুমে যায়। আদি আলমারি থেকে নিজের একটা শার্ট বের করে জলিকে দিয়ে বলে, এটা পরে গোসল করে নি। হলুদ শার্ট? হলুদ রং আমার একদম পছন্দ না। তাহলে কী রং পছন্দ? আদি একটা একটা করে শার্ট জলির সামনে ধরে। জলির একটাও পছন্দ হয় না। তারপর জলি বলে, আচ্ছা তুই রাখ, আমি বেছে নিচ্ছি। জলি এগিয়ে গিয়ে একটা সাদা শার্ট উঠিয়ে বলে, এটা সুন্দর। নিচে তাকিয়ে দেখে আলমারির মধ্যে একটা বক্স। জলি বক্সটা খুলে দেখে একটা ছবি 2 খণ্ড করে ছেঁড়া। জলি ছবিটা উঠিয়ে আদির সামনে ধরে আর আদির কাছে জানতে চায়, কার ছবি এটা? আদি এক টান দিয়ে জলির হাত থেকে ছবিটা কেড়ে নেয় আর বলে, তুই আমার বক্সে হাত দিয়েছিস কেন? এমনি চোখের সামনে পেলাম তাই। এতে এমন ভাঙ ধরার কী আছে? ঢং যত। কথাটা বলে জলি ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর গোসল করে আদি শার্টটা পরে বেরিয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে জলি চুল ঝাড়ছে আর আয়নার ভেতর থেকে চেয়ে দেখছে আদিকে। আদি মাথাটা নিচু করে বসে আছে, একবারও তার দিকে ফিরে তাকাচ্ছে না। কিন্তু আদি তো এমন নয়। জলি মনে মনে ভাবছে, আজ কি হয়েছে আদির? জলি উঠে আদির পাশে গিয়ে বসে আর আদির মুখটা তুলে নিজের দিকে ঘুরিয়ে নেয়। কি হলো আদি, এতটা নিশ্চুপ কেন তুই? সঙ্গে সঙ্গে আদির জলিকে ঝাপটে ধরে। জলির বুকে মাথা রেখে শব্দ করে কাঁদে আর সেই ছবিটার দিকে ইশারা করে বলে, জানিস জলি, ওই ছবির লোকটা আমার বাবা, যে আমার মাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যবহার করেছিল। তারপর যখন আমি গর্ভে আসি আমার মাকে ছুঁড়ে ফেলে দেয়। এসব কি বলছিস আদি? হ্যাঁ, এটাই সত্যি। আমার মা আমাকে গর্ভে নিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু পারেনি। একজন মহিলা মাকে বাঁচায়। তারপর সে আমার মাকে আশ্রয় দেয়। আর ওই ছবিটা মাই তাকে দেখিয়েছিল আর বলেছিল ওটা আমার বাবা। আমার জন্মের সময় যখন আমার মা মারা যায় তখন সেই আমাকে মানুষ করে। আমি একটু বড় হলে আমার মা বাবার কথা জানতে চাইলে সে আমাকে সব খুলে বলে। আজ থেকে 2 বছর আগে সেও মারা গেছে। আমি খারাপ না জলি, মানসিক হতাশা আর বিরহ আমাকে শেষ করে দিয়েছে। আমি যা করি নিজেকে ভালো রাখতে করি, তবে আর না। আমি এই সব কিছু ছেড়ে দেব। আমি আর কখনো কোনো মেয়ের কাছে যাব না। আমার একটা কথা রাখবি? কি? তুই আমার বউ হবি? আবিরকে ভুলে যাবি? জলি মনে মনে ভাবে,
এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আদির মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ ভুলে যাব, আর তোকেও বিয়ে করব। তার বদলে তোরও আমাকে সম্মান করতে হবে। হ্যাঁ করব জলি, ঠিক আছে। তোর কাছে আমার যে ভিডিওগুলো আছে ওগুলো আগে ডিলিট কর, তারপর মানব। আদি ভিডিওগুলো সব ডিলিট করে দেয় আর বলে, ডিলিট করে দিয়েছি জলি। বেশ, ভালো করেছিস। জলির বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে আদি। আজ আদির স্পর্শে জলি একটু অস্বস্তি বোধ করে না। আদির চুলে বেলি কাটতে থাকে আর ভাবে, আদি কি সত্যিই আমাকে ভালোবাসতে চায়? কিন্তু আদি তো এমন না। আবার পরক্ষণে মনে হয়, আমি কি ভাবছি? আবিরই বেস্ট। ভুলে গেলে চলবে না, অহনা আর আবিরের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে আমাকে অনেক কিছু করতে হয়েছে। এখন যখন সফল হয়েছি তখন আবির আমার। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে জলি। সকালে ঘুম ভাঙলে জলি উঠে দেখে আদি এখনও ঘুমাচ্ছে। আদিকে না ডেকেই জলি চলে যেতে লাগে। হঠাৎ খেয়াল করে তার হাতটা পেছনে থেকে আদি টেনে ধরেছে। জলি পেছনে ঘুরে দেখে আদি এখনও ঘুম। অনেক টানাপোড়েনের মধ্যে পড়ে যায় জলি। ভাবে যাবে নাকি যাবে না। জলির মন বলছে আদির কাছে থেকে যায়, আর মস্তিষ্ক বলছে না, অহনার কাছে হেরে যাওয়া চলবে না। জলি আস্তে করে নিজের হাতটা আবিরের হাতের মুঠোর থেকে বেরিয়ে আনে। তারপর আদির গালে একটা কিস করে বলে, এই আদি, আমি চলে যাচ্ছি রে, তুই ভালো থাকিস। আমি আর কখনো তোর কাছে আসবো না, আমাদের আর দেখা হবে না। আর তোর এই শার্টটা আমি নিয়ে যাচ্ছি। জলি একটা চিরকুট লিখে আদির মাথার কাছে রেখে বেরিয়ে যায়। গাড়ি ড্রাইভ করছে আর আদির কথা ভাবছে। জলির মন থেকে যেন আদি সরছেই না। উফ, কি হয়েছে আমার? আমি আদির কথা কেন ভাবছি? গাড়ি থেকে এক বোতল পানি নিয়ে বাইরে এসে বারবার মুখে ছিটাচ্ছে জলি। চোখ বন্ধ করলেই জলের সামনে আদির মুখটা ভেসে উঠছে। আদির ছোঁয়া, কথা, কান্না সব বারবার উপলব্ধি করছে জলি। জলি কিছু না ভেবে সোজা বাড়িতে চলে যায়। সারা রাত বাড়িতে না ফেরায় জলির মা বাবা দুশ্চিন্তায় ঘুমায় না। সকালে আদির শার্ট পরা অবস্থায় জলি বাড়িতে ঢোকে। জলির পরনে ছেলে মানুষের শার্ট দেখে জলির বাবা মা নানান প্রশ্ন করে, যার উত্তর জলি দিতে পারে না। তারা জলির কাছে এটাও জিজ্ঞাসা করে, রাতে কল করলে ধরেনি কেন? জলি বলে তার ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারেনি। জলির বাবা মা জলিকে অনেক মারে। তারা বুঝতে পারে জলি নিশ্চয়ই বিপথে চলে গেছে। জলিকে মেরে তার বাবা বাড়ি থেকে বেরিয়ে যায়, আর যাওয়ার সময় বলে যায় আজ থেকে বাড়ির বাইরে যাওয়া ওর জন্য বন্ধ। জলির ফোনটাও কেড়ে নেয় তার বাবা। জলি মার খেয়ে রুমে গিয়ে কাঁদছে আর আদির কথা ভাবছে। আদির শার্টটা নাকের কাছে নিয়ে গন্ধ শুকছে। আমি ভুল করে ফেলেছি রে আদি, এই মুহূর্তে তোকে আমার বড্ড প্রয়োজন। যদি আর একবার বাড়ি থেকে বের হতে পারি আমি ছুটে তোর কাছেই যাব। জলি দরজাটা টোকাতে থাকে আর চিৎকার করে তার মাকে বলে দরজা খুলে দিতে। দরজা খোলো মা, আর একটা বার আমাকে বাইরে যেতে দাও, একটা বার। জলি দরজা টোকাতে টোকাতে নিচে বসে পড়ে আর আদির কথা ভাবে। ওদিকে আদি ঘুম থেকে উঠে জলিকে আর দেখতে পায় না। আদি সব জায়গাতে খোঁজে, ওয়াশরুমেও জলি নেই। জলি আমাকে এভাবে না বলে চলে গেল কেন? আদি বারবার জলিকে ফোন করে, কিন্তু জলির ফোনটা বন্ধ। পাশ ফিরে বিছানার বালিশের উপরে একটা চিরকুট দেখতে পায়। আদি চিরকুটটা হাতে নেয়। তাতে লেখা আছে, আমি চলে যাচ্ছি আদি, আর কখনো আমি তোর সাথে দেখা করতে চাই না। আমি আবিরকে ভালোবাসি। অনেক চেষ্টা করে অহনা আর আবিরের সম্পর্কের মধ্যে ভাঙন ধরিয়েছি। এখন আর আবিরকে পেতে কোনো বাধা নেই। তাই আমি ঠিক করেছি খুব শীঘ্রই অহনাকে তাড়িয়ে আবিরকে বিয়ে করব। তুই ভালো থাকিস। তোকে বলে আসতে পারলাম না, তার জন্য সরি। আশা করছি আমার লেখাটা পড়ার পর তুই আর আমার জীবনে আসতে চাইবি না, যদি তুই আমায় সত্যিকার ভালোবেসে থাকিস। জলি। চিরকুটটা পড়ার পর আদির দু চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। ভাগ্যের একটি নির্মম পরিহাস। জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছি। ঝলসানো অতীত ভুলে যাকে নিয়ে একটু সুখী হতে চেয়েছি, আর সে এমন করলো আমার সাথে। আদি চিৎকার দিয়ে ওঠে, হে আল্লাহ, জীবনটা কেন অত কষ্টের? আদি মদের বোতলে চুমুক দিয়ে বারবার খাচ্ছে আর বলছে, আমি চাইলেও জীবন আমাকে আরেকটা সুযোগ দেবে না ভালো হবার। ওদিকে আবির ঘুম ভাঙলে উঠে দরজার কাছে অহনাকে হেলান দিয়ে ঘুমিয়ে থাকতে দেখে। অহনার মুখের দিকে তাকাতেই আবিরের সেই ছবিগুলোর কথা মনে পড়ে যায়। আবির অহনাকে আর সহ্য করতে পারে না। উঠে এসে অহনাকে একটা লাথি মারে। অহনা ছিটকে পড়ে গিয়ে কপালটা একটু কেটে যায়।
অহনা উঠে দাঁড়ায় আর বলে, মদের নেশা কি এখনও কাটেনি তোমার? কি বললি তুই? আবির অহনার গালে একটা থাপ্পড় মারে। অহনা ঘুরে রাগে দৃষ্টিতে তাকিয়ে আবিরকে বলে, অনেক সহ্য করেছি আবির, আর নয়। তুমি যদি আর একটা বার আমার গায়ে হাত তোলো তাহলে আমি এই বাড়ি ছেড়ে, তোমার সংসার ছেড়ে এই মুহূর্তে চলে যাব। আবির অহনার গালটা চেপে ধরে, ভালো বুদ্ধি এঁটেছিস দেখছি। নতুন প্রেমিক জুটিয়েছিস বলে এখন মুখে বুলি ফুটেছে? যা না যা, তোর প্রেমিকের কাছেই যা, থাকতে হবে না তোর আমার সাথে। আবির অহনাকে ঘাড় ধাক্কা দিয়ে দরজার কাছে নিয়ে আসে। তারপর বাইরের দিকে ইশারা করে বলে, দরজা খোলা আছে, যা চলে যা। অহনা না গেলে আবির দরজার বাইরে বের করে দিয়ে দরজাটা ভেতর থেকে আটকে দেয়। দুশ্চরিত্রা কলঙ্কিনী, তুই মরে যা, তবুও আমার কাছে আর আসিস না। অহনা আর এক মুহূর্ত দাঁড়ায় না। এত অপমান বিনা দোষে নেওয়া যায় না। তাই অহনা চলে আসে। রাস্তায় নেমে অহনা আনমনা হয়ে হাঁটতে থাকে আর কালকে রাতের ঘটনাগুলো ভাবে। আমি সত্যিই মরে যাব, তবুও তোমার কাছে আর কখনো আসবো না আবির। তুমি থাকো তোমার জলিকে নিয়ে। হঠাৎ অহনার সামনে একটা গাড়ি আসে, আর সেই গাড়িটার সাথে অহনা ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। জলির বাবার গাড়িতে ধাক্কা খায় অহনা। তিনি অহনাকে নিয়ে নিজের বাড়িতে আসে। ডাক্তার দেখে বলে, তেমন আঘাত লাগেনি, তবে কিছুদিন রেস্ট নিলে সুস্থ হয়ে উঠবে। জলির বাবা মা অহনার কাছে বাড়ির ঠিকানা জানতে চায়। অহনা বলে, তার যাওয়ার কোনো জায়গা নেই। ভালোবেসে যাকে পালিয়ে বিয়ে করেছিল সে চোখের সামনে অন্য মেয়ের সাথে রাত কাটায়, আর সকাল হলে মেরে তাড়িয়ে দেয়। অহনা সব কথা শুনে জলির বাবা মায়ের মায়া হয়, আর তারা অহনাকে তাদের সাথে থাকতে বলে। তারা অহনাকে মেয়ের মতো রাখতে চায়, আর অহনাহ কোথাও যাওয়ার জায়গা না থাকায় রাজি হয়ে যায়। 3 দিন পর অহনা এখন অনেকটা সুস্থ। জলি এখনও তার রুমেই বন্দি। বাবা মা এসে জানালার ফাঁক দিয়ে জলিকে খাবার দিয়ে যায়। জলি কিচ্ছু খায় না, সব খাবার রুমের মধ্যেই ফেলে রাখে। প্লেটটা আবার জানালার কাছে রেখে দেয়। চোখের কোণে কালো দাগ জলের স্পষ্ট বোঝা যাচ্ছে। না ঘুমায় আর না নিজের যত্ন নেয়। সারাক্ষণ মুখে একটাই নাম বিড়বিড় করে বলে, আদি। ওদিকে আবির তখন রাগের বশে অহনাকে বাড়ি থেকে বের করে দিয়ে এখন অনুশোচনা করছে। না পারছে খেতে আর না পারছে ঘুমাতে। আবিরের সবটা জুড়ে শুধু অহনা বিরাজ করছে। আদি আর এখন কোনো মেয়ের কাছে যায় না। সারাদিন মদের বোতল হাতে বিছানার কোণে পড়ে থাকে। আদির কাছে এখন জলের মতো পৃথিবীর কোনো মেয়ে না। আদি শুধু নিজের শরীরটা না, মনটাকেও জলের করে দিয়েছে। কিছুতেই জলিকে ভুলতে পারছে না। জলের শরীরটা আর চলছে না, মাথাটা ঘোরাচ্ছে। 4 দেয়ালের মাঝে দম বন্ধ হয়ে আসছে। চোখের সামনে যা কিছু দেখছে সব ঝাপসা। এই বুঝি জলি মাথা ঘুরে পড়ে যাবে। আদি শার্টটা বুকে জড়িয়ে রেখেছে। কান্না করার শক্তিটুকুও নেই। আর কিভাবে বা হবে? আজ 3 দিন যে এক ফোঁটা পানিও মুখে তোলেনি। জলির মা আজও খাবার নিয়ে এসে জানালার কাছে রাখে। ঘন্টা 2 পর প্লেট নিতে এসে দেখে খাবার এখনও সেখানেই পড়ে আছে। জানালার গ্রিল ছুঁয়ে তাকিয়ে দেখে জলি মেঝেতে। জলির নাম ধরে কয়েকবার ডাক দেয়, কোনো সাড়া নেই। তারপর ভয়ে চিৎকার দিয়ে ওঠে, জলি, কি হয়েছে মা তোর? ওঠ বলছি। ওগো, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, আমার জলির কি হলো? তার চিৎকার শুনে জলির বাবা আর অহনা ছুটে আসে। জানালার গ্রিল দিয়ে দেখে জলি মেঝেতে পড়ে আছে। অহনা বাইরে থেকে জলির মুখটা ভালো করে দেখতে পারে না। জলির বাবা রুমে গিয়ে দরজাটা খুলে দিয়ে সবাই রুমের ভেতরে আসে। এসে দেখে জানালার সামনে দেয়ালের সাথে ভাত, রুটি, ডিম, এমন অনেক খাবার যা এতদিন ধরে জলিকে খেতে দেওয়া হতো সব পচে গন্ধ হয়ে আছে রুমের মধ্যে। তাহলে কি জলি কিছুই খেত না? সব রুমের মধ্যেই ফেলে রাখত। ভাবনার ছেদ ঘটিয়ে জলির বাবা গিয়ে জলিকে ধরে বিছানায় ওঠায়। অহনা এগিয়ে গিয়ে জলির মুখটা দেখেই অবাক। এ কি জলি, তুমি? জলির বাবা কাঁদতে কাঁদতে বলে, তুমি চেনো আমার জলিকে? অহনা কিছু বলতে যাবে তার আগেই জলি বিড়বিড় করে বলে উঠল, ভালোবাসি তোকে। একবার বলার সুযোগ কি পাবো না, নাকি তার আগেই মরে যাব? জলির বাবা মায়ের খেয়াল এবার জলির দিকে গেল। তারা জলির কাছে জানতে চায়, কাকে ভালোবাসিস তুই মা? অহনা ভাবে জলি আবিরের কথা বলছে, তাই মুহূর্তেই ছুটে জলির রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে গিয়ে বিছানায় পড়ে কাঁদে আর সেদিন রাতের কথাগুলো ভাবে। এদিকে ডাক্তার এসে জলিকে দেখে যায় আর বলে খাওয়া দাওয়া ঠিক মতো না করাই জলির এমন দশা হয়েছে। তার উপর শরীরেরও যত্ন নেয় না। এই মুহূর্তে মানসিক অশান্তিটা তার দুশ্চিন্তা আর ওর মন থেকে দূর করতে হবে।
অহনা কিছুক্ষণ পর আবার জলির রুমে আসে আর ডাক্তারের বলা কথাগুলো শুনে নেয়। ডাক্তার চলে গেলে জলির বাবা মা জলির কাছে আসে আর বলে, কাকে ভালোবাসিস তুই মা? একবার আমাদেরকে বল, আমরা তাকে তোর কাছে এনে দেব। জলির যে হুঁশ নেই, অসুস্থ অবস্থায় ওই একই কথা বলে যাচ্ছে। অহনা জলির অবস্থা খারাপ দিকে যাচ্ছে দেখে বলে, জলি আমার স্বামীকে ভালোবাসে আঙ্কেল। জলির বাবা ঘুরে তাকায়। এটা তুমি কি বলছো মা? ঠিকই বলছি। জলি সেই মেয়ে যার জন্য ও আমাকে এত মেরেছে, যার সাথে আমার চোখের সামনে। অহনা আর কিছু বলতে পারে না, কেঁদে দেয়। কিছুক্ষণ পর চোখ মুছে বলে, আর দেরি করবেন না আঙ্কেল, আবিরকে জলির কাছে আনার ব্যবস্থা করুন। অসম্ভব। যে ছেলে নিজের বউ থাকতে অন্য মেয়ের সাথে মিশতে পারে, সে ছেলেকে আমি আমার মেয়ের কাছে আসতে দেব না। প্লিজ আঙ্কেল, বোঝার চেষ্টা করুন। জলিকে বাঁচানোর জন্য এই একটাই উপায় আছে। জলির মাও জলির মুখের দিকে তাকিয়ে অনেক জোর করে জলির বাবাকে। তারপর সে রাজি হয়ে যায়। অহনা এই বাড়িতে আছে সেটা আবিরকে বলতে বারণ করে, তাই বলে না। শুধু হাত জোর করে জলির জীবন বাঁচানোর জন্য আবিরের কাছে ভিক্ষা চায়, একবার জলির কাছে আসার জন্য। আবির প্রথমে রাজি না হলেও বন্ধুত্বের কথা ভেবে জলির বাড়িতে আসে। আবির আসতেই অহনা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর জলি রুমের সামনে এসে আবিরকে দেখে, কিন্তু রুমে ঢোকে না। জানালার গ্রিল ছুঁয়ে দাঁড়িয়ে দূর থেকে আবিরকে দেখতে থাকে আর মুখ টিপে কাঁদতে থাকে, যেন সেই কান্নার আওয়াজ আবিরের কানে না পৌঁছায়। ওদিকে ফ্লাইটের টিকিট কাটা শেষ। আজ আদি চলে যাচ্ছে আমেরিকায়, আর আসার ইচ্ছা নেই এই দেশে। জলির ছবিটা বুকে চেপে রেখে বলে, ছলনা করলি আমার সাথে? চলে যাচ্ছি রে আমি। তুই তোর আবিরকে বিয়ে করে সুখে হোস, কিন্তু তোর সে সুখ দেখার শক্তিটুকু আমার নেই। তোকে জোর করে বেঁধে রাখতে পারবো না, তাই চলে যাচ্ছি এই দেশ ছেড়ে, যাতে আর কখনো তোকে দেখতে না হয়। কাঁদতে কাঁদতে কথাটা বলে আদি। তারপর উঠে লাগেজটা নিয়ে বাড়ির চাবিটা দারোয়ানের কাছে দিয়ে এয়ারপোর্ট চলে যায়।